আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে এসেছি পিপিপি অথরিটি সিইও হিসাবে। তো পিপি অথরিটির আসলে এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এবং ডিপি ওয়ার্ল্ডের যেই নেগোসিয়েশন, সেখানে আমাদের ভূমিকাটা কি এটা নিয়ে আমি একটু শুরু করি, কারণ এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। আম, যখন একটা G2G নেগোসিয়েশন হয়, যে জিনিসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে দুটি সরকার একসাথে একটি এমওইউ সাইন করেন। সেই এমওইউর সাপেক্ষে সেই সরকারের কোনো একটা সংস্থা, এই ক্ষেত্রে চিটাগং পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এবং আমাদের অন্য পাশের যেই দেশ আছে সেই দেশের কোনো একটা প্রাইভেট কোম্পানি, সেটা 100% গভর্নমেন্ট ওন্ড হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে। এই ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড, যারা সম্পূর্ণ একটা স্টেট ওন্ড এন্টিটি, তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয়। তো যখন নেগোসিয়েশনটা হয় তখন পিপিপি অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশনটাকে ফ্যাসিলিটেট করা। সো আমরা আসলে ফ্যাসিলিটেটরের একটা রোল প্লে করি, আমরা ডিসিশন মেকারের রোল প্লে করি না। ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি, সে। তো বা যেহেতু আমরা ফ্যাসিলিটেটর রোল প্লে করি, সো সেই কারণে আমরা এই পুরো প্রসেসের সাথে ইনভলভ থাকি। সেই কারণে আমি আপনাদেরকে আজকে আপডেট দিতে এসেছি। তো আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে। আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠিতে এসেছে। তো এখানে ওনারা যেটা বলেছেন, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন, এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। তো এই নেগোসিয়েশনের অ্যাপ্রিসিয়েট করার পরে ওনারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে যে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট যেটা শেয়ার করা হয়েছে হ্যাজ বিন রিসিভড বাই আস, and we will review it in detail and revert we will review it in detail and revert with our observations at the earliest practicable time. তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। তো আমাদের যে বাংলাদেশ সাইডের যে নেগোসিয়েশন টিম, আপনারা হয়তো শুনেছেন, অনেকে পেপারে দেখেছেন, অনেকের কাছে শুনেছেন, এই প্রজেক্টটা তো 2019 সালে শুরু হয়েছিল। গত 1 মাসে আমাদের ফাইনাল যে নেগোসিয়েশন সেই ধাপটা শুরু হয়েছিল। তো সেই ধাপটা খুব ইন্টেন্সভাবে চলছে, সরকারের বিভিন্ন লেভেলে, আসলে ওনাদের বিভিন্ন লেভেলের সাথে কথাবার্তা চলছে, এবং এই কথাবার্তাটা এবং এই নেগোসিয়েশনটা চলমান থাকবে। এটা হয়তো সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে। অনেকগুলো প্রজেক্ট আমরা শুরু করেছি, শেষ হয়নি, এখনো চলমান আছে। এটাও একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আমি একটু এটা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে একটা এফিশিয়েন্ট পোর্ট আমাদের খুবই দরকার। আমি এটা এখনো বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339 নম্বর র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্র্যাজুয়েশনও ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি, করাপশন, এই যেই ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। তো এই মুক্তিটা পেতে হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউ মোরিং কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি, খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লালদিয়ার এগ্রিমেন্ট তো সাইন হয়ে গেছে। নিউ মোরিং যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউ মোরিংয়ের ঠিক পাশেই লালদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে, কারণ সে তখন তার কম্পিটিটরদের সাথে ওই স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে না, তখন তারা এটা আর কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার জেনুইন ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সরকার এমনি চালিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে একইভাবেই আমি যদি চিন্তা করি যে একটা শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে। আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা আমাদের একটা মূল টার্গেট ছিল। আর একটা বড় টার্গেট ছিল যে একদম ফাউন্ডেশনাল কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাওয়া। এটা অবশ্যই খুবই স্বাভাবিক যে আপনার এত বড় একটা গণঅভ্যুত্থান পরবর্তী বছরে বিনিয়োগ হঠাৎ করে 10 গুণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা মানে
মিডিয়াম টার্ম কিছু গোল নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে হয়। তো স্যার মিডিয়াম টার্ম গোল নিয়ে আমরা কাজ করছি। তা আমার আশা থাকবে যে এই আগামী সরকার যখন আসবে তারা যদি সেম ট্র্যাকটা ফলো করে তাহলে আমি আশাবাদী যে আগামী সরকারের মাঝামাঝি নাগাদ আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট স্পেসে আসলে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বাট সেই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই সিলিংগুলোকে কিন্তু ভাঙতে হবে। আমরা কয়েকটা অ্যাবসোলুট ইকোনমিক ডেভেলপমেন্ট সিলিং এর মধ্যে অপারেট করি। একটা হচ্ছে আমাদের জ্বালানি স্বল্পতা, এনার্জি শর্টেজ। আমি এটা বারবার বলছি যে এই সব প্রবলেমটা সলভ করতে না পারলে আমাদের বিনিয়োগ বাড়বে না। পোর্ট কেপেবিলিটি, এই লজিস্টিক্স কেপেবিলিটি বাংলাদেশের আপনারা জানেন যে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 10%, আমাদের হচ্ছে কস্ট টু লজিস্টিক্স হচ্ছে 16%। এই ইনএফিসিয়েন্সি এবং এরকম এই স্ট্যান্ডার্ডে পোর্ট চালালে আমাদের ইনভেস্টমেন্ট নাম্বারটা সবসময় এই লেভেলেই থেকে যাবে, কখনোই আমরা বিদেশি বিনিয়োগ আসলে পাবো না। তো এবং একই সাথে আমি সবসময় বলি যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনিং, এই বড় বড় আইটেমগুলোকে আমাদের ট্যাকল করতে পারতে হবে। তা না হলে আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে ওনারা বিনিয়োগ করবেন না।